আজ আমি তোমাদের সাইফোন পড়াবো। সাইফোন কি না, তোমরা রেশনের দোকানে দেখেছো তেলের বড় ড্রাম থেকে ছোট ড্রামে কি করছে, না নড়িয়ে না ছিদ্র করে একটা পাইপের সাহায্যে কি করছে, বায়ুর চাপকে কাজে লাগিয়ে এক পাত্র থেকে তরলকে আর এক পাত্রে স্থানান্তরিত করা হয়। যে পদ্ধতিটার, সেই পদ্ধতিটাই হচ্ছে সাইফোন পদ্ধতি। তা এই সাইফোন পদ্ধতিটা কি? তাহলে সাইফোন কি না, সাইফোন হলো একটি ছেদহীন নল যার মাধ্যমে বায়ুর চাপের সাহায্যে এক পাত্র থেকে অন্য পাত্রের তরল অপেক্ষাকৃত নিচু বিন্দুতে রাখা পাত্রে তরলটি স্থানান্তরিত হয়। এই ঘটনাটাকে বলা হয় সাইফোন। এটা বায়ুর চাপকে কিভাবে কাজে লাগিয়ে করা হয় না, তোমাদের আমি আগেই পড়িয়েছিলাম যে কি বায়ু চাপ দেয়, ফলে কি হচ্ছে, যদি আমি সেটা পারদ রাখি তাহলে সেটা কত দূর পর্যন্ত ওঠে না, 76 সেন্টিমিটার পর্যন্ত ওঠে। আর পারদের জায়গায় আমি যদি এটাকে কি করি, জলের যদি একটা জলস্তম্ভ তৈরি করি, তাহলে জলটা কত দূর পর্যন্ত উঠবে না, জলটা প্রায় 34 ফুট বা 10 মিটার পর্যন্ত উঠতে পারে। তাহলে কি হচ্ছে, আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে কারণ জলে ওঠে বেশি, কারণ না জলের ঘনত্বটা কম, বায়ুর চাপটা জন্যে আমার কী হয়, জলস্তম্ভটা কত ফুট উঠতে পারে না 34 ফুট উঠতে পারে। তাহলে এবারে এসো আমরা সাইফোন কীভাবে কাজ করে সেটা দেখব। এবং সাইফোন কাজ করার আগে আমাদের যে সাইফোনের তরলটা নিতে হবে, সেই তরলটা না হয়েছে একটা কি নিতে হবে, অপেক্ষাকৃত উঁচু পাত্রে, যেটা কি হচ্ছে, যে জলস্তম্ভের উচ্চতাটা H1, আর এটার ক্ষেত্রে কি না, জলস্তম্ভের উচ্চতাটা হচ্ছে H2, এবং এখানে কি হতে হবে, H2 গ্রেটার H1, অর্থাৎ যে পাত্রে তরলটাকে স্থানান্তরিত করব তার কি হতে হবে, উচ্চতাটা বেশি হতে হবে, আর যে পাত্রের তরলটা রয়েছে সেই পাত্রের কি হতে হবে, উচ্চতাটা কম হতে হবে। আর একটা কি শর্ত হতে হবে না, এই পাইপটা যেটা রয়েছে সাইফোনের পাইপটায় কোনো ছিদ্র থাকলে হবে না। তাহলে প্রথম হচ্ছে কি, যে প্রথম কন্ডিশনটা কি হলো, H1-এর থেকে H2টা বেশি হতে হবে। এই যে সাইফোনের জন্য যে আমি নলটি ব্যবহার করব সেই নলটিতে কোনো ছেদ থাকবে না। 2 নম্বর কি না, আমার এখানে বায়ুর চাপ দেওয়ার জন্য তো তলস্তম্ভটা ওঠে, তা সেই তলস্তম্ভটা ধরো আরও অনেকটা ওঠে, এতটা ওঠে, তাহলে তার আগে পর্যন্ত নিতে পারবো। কারণ এর উঁচুতে যদি নিই, ধরো এতটা উঠছে, আমি যদি এটা নিই তাহলে তরলটা উপরে উঠতে পারবে না, তাহলে সাইফোনটা যেতে পারবে না। তাহলে আমাকে কী নিতে হবে, যতটা তরলস্তম্ভটা উঠবে তার আগেই কী করতে হবে, H1টাকে নিতে হবে। এছাড়াও কি না, বায়ুর চাপটা কি হচ্ছে, যে তরলস্তম্ভের উচ্চতার থেকে কম হতে হবে। এবং কি হচ্ছে, তাহলে তরলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কীভাবে যাবে না, যদি কি থাকে এ পয়েন্টের চাপটা বেশি থাকে তবেই কি হবে, এ পয়েন্ট থেকে তরলটা বি পয়েন্টের দিকে যেতে পারবে। এবারে আমি সাইফোনের কার্যনীতি আসি। তাহলে এখানে আমি দুটো পয়েন্ট নিলাম, এ পয়েন্ট, এখানে কি নিলাম পয়েন্ট, বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টের চাপটা বেশি হতে হবে, বি পয়েন্টের চাপটা কম হতে হবে। তাহলে কী হবে, বেশি চাপ থেকে কম চাপের দিকে তরলটা যাবে। এবারে আসি এ বিন্দুতে চাপ। কি না, এ বিন্দুতে চাপটাকে ধরলাম কি PA, এই বিন্দুতে চাপটাকে কি ধরলাম PA। তাহলে এই PAটা কি হবে না, বায়ুর চাপ তো এর থেকেও অনেকটা বেশি, তাহলে কি হবে, বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস কি হবে, এই H1 উচ্চতার চাপটাই হবে কি এ বিন্দুর চাপ। তাহলে এ বিন্দুর চাপ কি হবে, বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস H1 স্থলস্তম্ভের চাপ। তোমাদেরকে আগেই বলেছি যে তরলটা কি হচ্ছিল, দেখো এই জলের ক্ষেত্রে কতটা উঠছিল, 34 ফুট। তাহলে এই বিন্দুর চাপটা কি হবে না, গোটা জলস্তম্ভের চাপ মাইনাস এই অংশটার জলস্তম্ভের চাপ। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে ধরো আরও উঠতো, তার আগেই নিয়েছি, এখানে কত দূর নিয়েছি H1। তাহলে এই বিন্দুর চাপটা কি হবে না, বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস H1
স্তম্ভের চাপ। আর এই পাত্রের যে তরল থাকবে নলের সেই তরলটা যেন সেই একই তরল দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ এটা যদি জল নিই তাহলে এটাও কী হবে, এই নলের ভেতরেও কী হবে, জল দ্বারা পূর্ণ হবে। এটা যদি কি নিই কেরোসিন নিই তাহলে এই নলের জলটাও কী হবে, কেরোসিন হবে। বেশ, তাহলে এই বিন্দুর চাপ তাহলে কী দাঁড়ালো, পি এ সমান বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস H1 স্তম্ভের চাপ। তাহলে আমি ধরে নিলাম বায়ুমণ্ডলীয় চাপ পি, আর H1 স্তম্ভের চাপ কি না, আমি যে তরলটা নিয়েছি তার ঘনত্ব ধরলাম ডি। তাহলে H1 স্তম্ভের চাপ আমরা কি পাবো না, তোমাদের আগের ক্লাসেই দেখিয়েছি তরলের কোনো বিন্দুতে চাপ সমান কি H1 ডি জি। তাহলে পি এ বিন্দুতে চাপ কত হলো, এই বিন্দুতে চাপ কত হলো পি মাইনাস H1 ডিজি। সিমিলারলি বি বিন্দুতে চাপ কি হবে না, বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস H2 তরলস্তম্ভের চাপ, H2 তরলস্তম্ভের চাপ। তাহলে দেখো বায়ুমণ্ডলীয় চাপ কি পি, আর H2 তরলস্তম্ভের চাপ কত না H2 এখানে ঘনত্ব কত তরলের ডি, তাহলে ডি জি। এবারে এসো এই জায়গাটায় আমাদের প্রথমেই বলেছি কি H1 এর থেকে H2টা বড় হবে, তাহলে H2টা বড়, তাহলে এখানের ক্ষেত্রে কি হচ্ছে দেখো H2টা বড় হওয়ার জন্য পি থেকে বেশি বিয়োগ যাচ্ছে, আর এ বিন্দুর ক্ষেত্রে কি হচ্ছে পি থেকে H1 H1টা কম হওয়ার জন্য কম বাদ যাচ্ছে, তাহলে পি এটা কি বড়। অর্থাৎ কি হলো, যেহেতু H2 গ্রেটার H1 অতএব কি হচ্ছে পি এ গ্রেটার পিবি, অর্থাৎ এ বিন্দুর চাপ বেশি বি বিন্দুর চাপ কম। তাহলে কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এ বিন্দুর চাপটা বেশি বি বিন্দুর চাপটা কম, অর্থাৎ তরল এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাবে, অর্থাৎ এই পাত্র থেকে তরলটা এই পাত্রে চলে আসছে। এটাই হচ্ছে কি সাইফনের কার্যনীতি। তা আমরা এবারে সাইফনের কার্যনীতি তো পড়লাম, এবার সাইফন থেকে আমরা কি কি কোশ্চেন করতে পারি। প্রথমেই হচ্ছে সাইফন কাকে বলে, 2 নম্বর হচ্ছে সাইফনের কার্যনীতি, 3 নম্বর হচ্ছে সাইফনের ব্যবহার। তা সাইফনের ব্যবহার তোমাদেরকে আমি আগেই বলেছি, রেশন ডিলারে বা পেট্রোলের বড় বড় যে ট্যাঙ্কার থাকে সেখান থেকে তরলকে অন্য পাত্রে স্থানান্তরিত করার জন্য ব্যবহৃত করা হয়। এছাড়াও কি স্বয়ংক্রিয় ফ্লাশ আমাদের দেখবে ব্যবহার করা হয় বাথরুমে, এগুলি হচ্ছে সাইফনের ব্যবহার। এছাড়াও কি আসবে সাইফনের শর্ত। সাইফনের শর্ত তোমাদের বলেছি H1টা ছোট হবে, H2টা বড় হবে, যে নলটি নেব ওই নলটির কোনো ছিদ্র থাকলে হবে না, নলের তরল আর স্থানান্তরিত তরল কী হতে হবে, একই হতে হবে। অর্থাৎ কি আমি যদি কেরোসিনটাকে স্থানান্তরিত করি তাহলে এই তরলের এই পাইপের ভেতরে কি থাকতে হবে, কেরোসিন ভর্তি করতে হবে। এটা যদি আমি জলকে স্থানান্তরিত করি তাহলে কি করতে হবে, এটাকেও জল নিতে হবে এটাকেও জল নিতে হবে। আর কি হতে হবে শর্ত না, আমাদের যদি জলস্তম্ভের যে উচ্চতাটা হবে তার থেকে H1টা কম হতে হবে। অবশ্যই সেখানে কি থাকতে হবে, বায়ুর চাপ থাকতে হবে। আর একটি কোশ্চেন তোমাদের আসে, চাঁদে সাইফন কাজ করবে কি, চাঁদে কি সাইফন কাজ করবে, উত্তর হবে না। কেন করবে না, না চাঁদে আমাদের কি হচ্ছে বায়ুমণ্ডল নেই, তাহলে বায়ু চাপ দেবে না, তাহলে বায়ু যদি চাপ না দেয় তাহলে কি হবে আমার এই নলের ওপর দিয়ে কি হবে জলটি উঠবে না, তাহলে জল যদি না ওঠে তাহলে কি হচ্ছে সাইফন কাজ করবে না।